আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই আমার শুভেচ্ছা নেবেন। দিন দিন আমাদের শত্রুরা আমাদের ঘাড় মটকাতে ব্যস্ত, আর আমরা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টিতে ব্যস্ত। আমরা সবসময় আমাদের মধ্যে একটা ঝামেলা লাগাই রাখছি, আর অপরদিকে আমাদের যারা শত্রু তারা কিন্তু আমাদের ঘাড়ে ঘাড়ে বসে মাথার কিন্তু মগজগুলো ঠিক খামচে খামচে বের করছে। প্রিয় দর্শক, একটা জিনিস লক্ষ্য করলে বুঝবেন বা দেখতে পাবেন যে এখন বিএনপি গত 7 দিন ধরে তারা আন্দোলন করতেছে ইসরাকের মেয়র শপথ গ্রহণের জন্য, মেয়র হিসেবে শপথ গ্রহণের জন্য এবং মেয়র পদে পদায়ন করার জন্য তারা গত 7 দিন ধরে আন্দোলন করছে। প্রিয় দর্শক, এইদিকে আবার তাদের বিপরীতে যাতে স্থানীয় সরকার নির্বাচন হয় এই জন্য এনসিপি তাদের কর্মসূচি পালন করছে এবং আন্দোলন করছে। অপরদিকে জামাত নিষ্ক্রিয় ভূমিকায় আছে এবং তারা তাদের কৌশল, যেটা হয়তো কি ভাবছে তারা আল্লাহ ভালো জানে, তারাই জানে। এখন আমার কথা হলো, একটা জিনিস লক্ষ্য করেছেন যে ফারাক্কাবাদের এখানে, তিস্তার এখানে, যেটা আমরা চিকেন নেক বলি আর কি, শিলিগুড়ি যে করিডোরে, ভারত কিন্তু এখানে তাদের কয়েকদিন আগেই সেখানে মহড়া নিল, তাদের যে ক্ষমতা তার জানান দিল, তাদের অস্ত্রের যে ঝঞ্ঝনানি সেটা জানান দিল। চারিদিকে কিন্তু আমাদের শত্রু তারা কিন্তু মিয়ানমারকে ব্যবহার করে বঙ্গোপসাগর ব্যবহার করতে চাচ্ছে, কারণ তারা বাংলাদেশ দিয়ে করিডোর পাননি, বা যে ইয়াটা চাচ্ছিল, ট্রানজিট চাচ্ছিল, সেটা কিন্তু আপা দিচ্ছিল। কিন্তু যে আমাদের আন্দোলনের পর যে সরকার এসেছে, এই সরকার কিন্তু সেটা আর দেয়নি। সেহেতু তারা কিন্তু ভিন্ন পন্থা অবলম্বন করছে, যেটা মিয়ানমারের ব্যবহার করে তারা বঙ্গোপসাগর ব্যবহার করবে, এরকম মানে যে প্ল্যান। বা তাদের যে কলকাতা আছে, কলকাতা শহর থেকে আপনার যে সেভেন সিস্টার্সে তারা যোগাযোগ রাখবেন, তারা সেই ব্যবস্থা নিচ্ছেন। আর তারা সারাক্ষণ চক্রান্ত করে যাচ্ছে যাতে বাংলাদেশে একটা নতুন সংকটের সৃষ্টি হয়। তারা কিন্তু প্রতিনিয়ত এইভাবে এই কাজগুলো করে যাচ্ছে। কিন্তু আমরা মাথামোটা বাঙালি, বাংলাদেশের মানুষ, তাদের কিন্তু এতটুকু সেন্স হয় না যে একটা আন্দোলনের পর যদি একটা সরকার আছে, একটা সরকারকে পতন করে আর একটা সরকার এসেছে, সেখানে কি পরিমাণ মানে যে তার যে লোকজন বসায় রাখছিল সেটা তো আর আছেই চারিদিকে। কারণ প্রত্যেকটা সেক্টরে তাদের আওয়ামী লীগের বসিয়ে রাখা কর্মচারী আছে, আমলা আছে। আমাদের কিন্তু এই দিকে টোটালি খেয়াল নাই, কারণ তারা কিন্তু ভিতর থেকে আমাদের খামচে খামচে খাবে, এটা কিন্তু আমরা টোটালি খেয়াল রাখছি না। হ্যাঁ, আমরা আছি নিজেদের স্বার্থ হাসিলের জন্য, নিজেদের আখের গোছাতে ব্যস্ত আছি। আর অপরদিকে আমাদের শত্রুরা তলে তলে আমাদের গাছের যে মূলটা আছে এটা কেটে দিচ্ছে। প্রিয় দর্শক, এই বিষয়গুলো আমাদের রাজনৈতিক দলগুলো তাদের এগুলো না নিয়ে ভেবে তারা নিজেদের দলীয় কার্যক্রম বা তাদের নিজস্ব স্বার্থ হাসিলের জন্য তারা ব্যস্ত আছে। তার মানে একটা বিষয় গিয়ে দাঁড়ায় যে বাংলাদেশের জনগণের, মানে হতভাগা বাংলাদেশের জনগণের এই কপালের সমস্যা, এই কপালেই সমস্যা আছে বাংলাদেশের মানুষের। কারণ এরা কখনো যে কেউ একজন এসে তাদের ভালো কিছু করবে, এরকম কেউ এসে জনগণের দায়িত্ব নেবে, জনগণের ভালো কিছু করবে, এটা কেউ করে না। অথচ সবাই কিন্তু নিজের স্বার্থ হাসিলের জন্য ব্যস্ত আছে। একটা জিনিস আমি আপনাদের মনে করিয়ে দিই, হয়তো অনেকজনের ইতিহাস জানা আছে, যে উহুদ যুদ্ধে, ইসলামের দ্বিতীয় যুদ্ধ উহুদ যুদ্ধে কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সৈন্য নিয়ে যুদ্ধে রওনা দিয়েছিলেন। তার মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই সম্ভবত তার বিশ্বাসঘাতকতার কারণে 300 সৈন্য ওখান থেকে মাইনাস হয়ে যায়, সে 300 সৈন্য নিয়ে সরে যায়। এখানে
সৈন্য গিয়ে দাঁড়ায় মুসলিমদের পক্ষে 700, অপরপক্ষে আবু সুফিয়ান, তখন কিন্তু তিনি মুসলিম হননি, আবু সুফিয়ান তার কুরাইশ নেতা, তার পক্ষে ছিল 3000 সৈন্য। এই 3000 সৈন্য নিয়ে উহুদ যুদ্ধ সংঘটিত হয়। যে উহুদ যুদ্ধে কিন্তু প্রথম পর্যায়ে মুসলিমরা কিন্তু বিজয় অর্জন করে, যার ফলে কুরাইশরা ছত্রভঙ্গ হয়ে যায়। এখানে একটা জিনিস নোট করবেন, সেটা হলো যে এই জায়গায় মুসলিমরা এই গনিমতের মাল নেওয়ার জন্য তারা যে অন্য সবকিছু ভুলে যায়, গনিমতের মাল নেওয়ার জন্য তারা ব্যস্ত হয়ে যায়। এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিন্তু তারা নির্দেশকে অমান্য করে এটা করেছিল, যার ফলে কি হয়েছিল যে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে অশ্বারোহী এসে, তার রণকৌশল তো জগৎ বিখ্যাত, তিনি ওই অশ্বারোহী নিয়ে এসে পিছন থেকে আক্রমণ করে ফেলে মুসলিমদের উপরে, যার ফলে মুসলিমরা আবার ছত্রভঙ্গ হয়ে যায় এবং এই যুদ্ধে মুসলিমরা পরাজিত হয়। পরক্ষণে শেষ দিকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে মুসলিমরা ইয়াদের পশ্চাৎধাবন করেছিলেন, কুরাইশদের পশ্চাৎধাবন করেছিলেন, তাদের তাড়াতে সক্ষম হয়েছিল। কিন্তু এই যে একটা জায়গা দেখে নোট করবেন, সেটা হলো যে গনিমতের মাল নেওয়ার জন্য এবং নেতার নির্দেশ অমান্য করার জন্য মুসলিমরা কিন্তু এখানে পরাজিত হয়েছিল। এখানে এই জিনিসটা নোট করবেন। এবার বাংলাদেশের প্রেক্ষাপটে আসেন যে স্বৈরাচার বিদায় হয়েছে গত বছরের গত বছরের আগস্ট মাসে স্বৈরাচার বিদায় হয়েছে, কিন্তু তার যে ফেলে রাখা তার পালানোর পরে যে প্রতিটা রাজনৈতিক দল সবাই কিন্তু নিজ নিজ আখের গোছাতে ব্যস্ত। সবাই কিন্তু বিএনপি আছে, তাদের আখের গোছাতে ব্যস্ত, তারা প্রতিদিন সারাক্ষণ ঘুমের মধ্যে নির্বাচন চাই, নির্বাচন করে তো মনে করেন ফেনা তুলে ফেলছে। জামাত, তাদেরও কিছু যে বিএনপির সাথে তাদের একটা জোট ছিল, তাদের সাথে বিচ্ছিন্ন হয়েছে, জানি না তাদের কি প্ল্যান আছে। এনসিপি নতুন দল গঠন করেছে, তাদের উচিত ছিল এরকম একটা বিপ্লবের নেতৃত্ব দিয়ে তারা একটা দল গঠন করেছে, তাদের এখানে উচিত ছিল যে তারা তাদের ঐতিহ্যটা ধরে রাখা, যে তাদের মধ্যে কোনো ধরনের ভেজাল থাকবে না। কিন্তু তারাও কিন্তু ভেজালের বাইরে না, তারাও কিন্তু প্রতিনিয়ত একটা না একটা ইস্যু তৈরি করছে, তারা একটা না একটা বিতর্কের জন্ম দিচ্ছে, তারা কিন্তু বিতর্কের বাইরে থাকছে না, সবসময় বিতর্কের মধ্যেই থাকছে, যার ফলে তাদের জনপ্রিয়তা কিন্তু নাই বললেই চলে, এখন অনেকটাই কমে এসেছে। তার মধ্যে এই যে আব্দুল হান্নান মাসুদ গতকালকে করলো কি, যে থানায় গিয়ে মুচলেখা সমন্বয়কদের বের করে নিয়ে আসলো। এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু ভালো চোখে নিচ্ছে না এবং বাংলাদেশের মানুষের জন্য ভালো কিছু বয়ে আনছে না। এই জিনিসটা আমি ওখানে বলেছিলাম, নোট করে রাখেন, যে গনিমতের মাল নেওয়ার জন্য মুসলিমরা পাগল হয়ে গেছিল, আর এখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তাদের আখের গোছাতে ব্যস্ত হয়ে গেছে, যার ফলে স্বৈরাচারের দোসর এবং আমাদের বাইরের যে শত্রু, সোজাই বলে ফেলি ভারত, এবং বৈদেশিক আগ্রাসনটা আমাদের কিন্তু চেপে ধরেছে। এর মধ্যে কি হলো, এর মানে বোঝা গেল যে আমাদের জনগণের জন্য ভাবার জন্য কেউ নেই, সবাই আছে নিজ নিজ আখের গোছাতে, নিজ নিজ সম্পদ গড়তে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।